దని దని ద పద పదే మగరే తా బాజే గోబినా তুম না না তুম তనনা বাজে গোবিনা। একটি মৃৎপাত্র সদৃশ মেঘখণ্ড কয়েক লহময় ঝঞ্ঝা বার্তায় রূপান্তরিত ছিল এক শীর্ণা বালিকা। স্বল্পকালে সে মহাকাব্যের নায়িকা। লৌকিক নিয়ম রীতি বিস্তৃত হয়েছেন কর্ণ। উত্তাল তরঙ্গ হিল্লোলে আলোড়িত হচ্ছেন ক্রমাগত, কিছুতেই নিজের অবস্থান অটুট রাখতে সমর্থ হচ্ছেন না। চোখ মেললেন জীবন দেবতার অভিমুখে। ইতিমধ্যে সার ফিরেছে ইন্দ্রিয় সমূহে। প্রসন্নতাপূর্ণ কণ্ঠে জিজ্ঞাসা করেন, কি নাম তোমার? সৌরভী। কঙ্ক চমকিত। একই পর্দায় করি ও কোমল দুই সুরি বাজে। কণ্ঠহার হতে দুটি তিনটি পাপড়ি খসে পড়ল। বাতাস বইছিল নদীর দিক থেকেই। তারা এসে অঞ্জলি বহন করে আনে কর্ণের শ্রীচরণ মূলে। নিবাস বারণাবত সন্নিহিত এক অখ্যাত জনপদ। বৎসরকাল পূর্বে কিছু ঘটনা পরম্পরায় এই চম্পানগরীতে এসেছি। স্নায়ুমণ্ডলীর কেন্দ্রে সহসা ঘণ্টাধ্বনি হয়। বালিকার আদি নিবাসের নামটি অস্বাচ্ছন্দ্যের কণ্ঠ বিদ্ধ করতে থাকে। ক্ষণ আবেশ বিদূরিত, পরাজয়ের ক্লেদ ঝলকিত হয় ভিতরে কোন প্রদেশে। ক্ষণিকের সুখী হৃদয়ে বিষ বাষ্প। চির প্রতিদ্বন্দ্বী অর্জুন, সকলেই অর্জুনের অস্ত্রকুশলতার, তাঁর স্থির ও প্রাজ্ঞতার গুণগান গায়। এক একটি প্রশংসা বাক্য এক একটি শেলের ন্যায় দুঃসহ। কোনো কূটকৌশল নয়, কেবলমাত্র একক সম্মুখ যুদ্ধে তিনি পরাজিত করবেন অর্জুনকে। তবু মিত্রতার খাতিরে মেনে নিয়েছিলেন দুর্যোধন দুঃশাসনের যতগৃহ দহন পরিকল্পনা। অর্জুন আর তিনি এক ধরাতলে শ্বাস নিতে পারবেন না। যে কোনো একজন জাত শত্রুর বিনাশ মুছে দেবে অলঙ্ঘ হীনমন্যতা। যেভাবে হয় হোক, যুদ্ধ আর প্রেমেই নীতিহীনতাই নীতি। তিনি নিজে তো আর সহস্তে এই অন্যায় সাধন করছেন না। কি করে যে পাণ্ডবেরা পলায়ন করেছিল সে আজও এক রহস্য। কিছুদিন পূর্বেই সেই উপাখ্যান সংঘটিত। সেই বারণাবত এই বালিকার আদি নিবাস। নামটি উচ্চারণেই মস্তিষ্কে রন্ধ্রে রন্ধ্রে ভীমরুলের গুঞ্জন উপস্থিত হয়। কঙ্ক ভূমিয়াসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে অসহিষ্ণু কর্ণ। কি প্রার্থনা? উত্তম বাসগৃহ, কর্ষণভূমি, গোধন? সত্তর বলো বালিকা, কোনো বাসনা অপূরিত থাকবে না। আমার যাচনা কিঞ্চিত বেশি। ভ্রুকুঞ্চিত কর্ণের, যেন অদৃশ্য কোনো তালিকা মিলিয়ে মিলিয়ে দেখছেন। হঠাৎ রসসমৃদ্ধ হাসি ফোটে অধরে। এতক্ষণে নির্ণয় করতে পেরেছি, বুঝলে মিত্রকঙ্ক? এই বালিকা কোনো দৈত্যকে জীবনসাথী কামনা করে, সামাজিক অথবা আর্থিক প্রতিবন্ধকতা। বলো বালিকা, তাই তো? উল্লাসে তিনি বিস্ফোরিত, যেন পৃথিবীর দুরূহতম সমস্যার সমাধান সাধিত হয়ে গেল। কঙ্ক বিস্মিত। প্রভুকে এত প্রগল্ভ হতে সে কোনোদিন দেখেনি। বস্তুত সংবৎসরে তাঁর মুখে একদিনও হাসি দেখা যায় কিনা সন্দেহ। নারী সংসর্গেও তাঁর ঘোর বিতরাগ। দীর্ঘদিন নিকট অবস্থানের সুযোগে প্রায় নিত্যই গৃহ পরিবেশে কর্ণকে দেখে সে। কোনোদিনই দেবী বৃষালীর সঙ্গে বাক্যালাপ করতে দেখেনি তাকে। তবে কি পরিণত বয়সে নাশক পঙ্কমণ্ডুকে পদক্ষত হলো? এই এক প্রত্যহীন কুলোদ্ভব বালিকা প্রভুর চোখে মোহাঞ্জন লেপন করল। আপনি ব্যতীত পৃথিবীর অন্য কেউ জানবে না
কি আমার প্রার্থনা! প্রত্যেকটি শব্দ আলাদা তৌল করে উচ্চারণ করে কিশোরী। চোখের ইঙ্গিত করেন কর্ণ, তাঁর উপস্থিতি কাম্য নয়। অপেক্ষমান রথের অভিমুখে অগ্রসর হয় কঙ্ক। তার বিলম্বিত পদক্ষেপে স্পষ্ট প্রতীয়মান অনিচ্ছা। রাধে ওকে অরক্ষিত রেখে দূরে গমন তার রীতির বাইরে। বালিকা নিতান্তই তুচ্ছ, কিন্তু কাল সর্পের আকার বড় কথা নয়। ছোট সর্পের বিষের তিলার্ধই কালান্তক। সাষ্টাঙ্গে প্রণিপাত কিশোরী। দীর্ঘক্ষণ অতিবাহিত। অস্থির বোধ করেন কর্ণ। প্রার্থনার ছেদ ঘটাবার জন্যেই যেন বলেন, বিজয়ী ভব। প্রায় প্রবেশন করে কিশোরী। ওষ্ঠাধরে সামান্য ভাঙচুর। হাসিই বলে তাকে, আপনার আশীর্বাদ বর্ষিত হয়েছে আমার উপর, অতএব জয় করায়ত্ত। কি প্রার্থনা নির্ভয়ে বলো। আশেপাশে দীর্ঘ এলাকা জনশূন্য। জানি, পশু পাখি পর্যন্ত এই নদী তীর এড়িয়ে চলে। প্রসাদের হাসি ফুটে ওঠে কর্ণের মুখে। বলেন, নিজের বীর গাথার কীর্তন শ্রবণে আমার রুচি নেই। আমি জানি আমার অপূর্ণতার ক্ষেত্র। আপনার অপূর্ণতা? তেমন ক্ষেত্র আছে এই পৃথিবীতে? সে প্রসঙ্গ থাক, প্রার্থনার কথা বলো। রহস্যের বোঝা ভারী হচ্ছে অনাবশ্যক। প্রতিশোধ। আঁটো সাঁটো দু চোখে ফুটল তীক্ষ্ণ ছুরিকার ধার। কণ্ঠ নয়, বাক্য উৎসারিত হয় হৃদয় থেকে। প্রতিশোধের আয়ত্ত ধারণ করেই জীবন সার্থক করে তুলতে চাই। এই বিশ্বে আমার চোখে আপনি যোগ্যতম পুরুষ। সেই অমিত শক্তিশালী আয়ুধের ভিক্ষা সূর্যোপাসকের কাছে। তেমন কিছুই বোধগম্য হল না সূর্যতনয়ের। তাঁর পৌরুষ দৃপ্ত উপস্থিতি ম্রিয়মান হয়ে পড়ে এই একপ্রতি অবয়বের সম্মুখে। ভিতরের অস্থিরতা দমন করলেন কর্ণ। অপেক্ষা করতে লাগলেন কখন মানস উন্মোচনে শতপ্রবৃত্ত হয় স্বয়মাগতা। আরও দুর্বোধ্য বালিকার বক্তব্য। মহাসমুদ্রে ভাসমান কাষ্ঠখণ্ড যেমন তীরভূমি খোঁজে, তেমন কণ্ঠে কর্ণ বলেন, কিন্তু সমগ্র ভারত ভূমিতে খ্যাত পাণ্ডবেরা, তারা তোমার শত্রু। কি অনিষ্ট সাধন করেছে তারা তোমার, বালিকা? অপ্রত্যক্ষ ক্ষতি। কুন্তিমাতা আর তার পঞ্চপুত্রের কূটকৌশলে আমার জীবনে নেমে এসেছে ঘোর বিপর্যয়। নড়ে চড়ে বসলেন কর্ণ। এতক্ষণে তটিনী হয়েছে বালিকা। একান্ত ব্যথার কাহিনী অজচ্ছল পর্বতের কাছে। অসীম শক্তি বালিকার। নৃপতিকে ঊর্ধ্বমুখ বিভাজিত বংশদণ্ডের একেবারে মধ্যস্থলেই প্রতিস্থাপন করেছে। সেই শক্তি বলে নারী যত অসাধ্য সাধিত করে চলেছে চিরকাল। তার কাছে দিগ্বিজয়ী বীরের সকল শস্ত্র নেহাত ফংবে নেই, ক্রীড়া সামগ্রী। আচ্ছন্ন কণ্ঠে বিজিতে বলেন, বলো বালিকা, কৌতূহলোদ্দীপক তোমার বৃত্তান্ত। অতি শৈশবে আমি মাতৃহারা। পিতা কদাচিৎ যে উপার্জন করতেন আসব পানেই, তা অপচিত হতো। মাতৃবিয়োগের পর গ্রামের এক ব্যাধ পরিবারে আমি আশ্রয় লাভ করি। তাদের পঞ্চভ্রাতা আমাকে আপন ভগিনী অপেক্ষা অধিক স্নেহ করত। মাংস বিক্রয়লব্ধ অর্থ হতে তারা আমার জন্য সুখাদ্য আনত, মৃৎপুতলি আনত। মাতৃহারা শিশুর জন্য ক্রোড় বাড়িয়ে দিয়েছিলেন তাদের মাতা। রাতে সেই মাতার বক্ষে শয়ন করতাম। তার শুষ্ক স্তন্য কচি দন্ত দিয়ে পেষণ না করলে আমার নিদ্রাকর্ষণ হতো না। এক মুহূর্ত থামে বালিকা। হৃদয়ের অন্তিম সোপানটিতে পা রেখে বলে, আমার সেই স্নেহ মহিরুও ছেদন করেছে পাণ্ডবেরা। যতু গৃহকে
কি উদ্দেশ্যে নির্মাণ করিয়েছিলেন আমি জ্ঞাত নই, কিন্তু তাতে সংযুক্ত অগ্নিতে ভস্মীভূত হয়েছে আমার পরমাত্মীয়জন। পাণ্ডবদের কূটকৌশলের বলি হয়েছে তারা। বিনা দোষে তাদের মাতা কুন্তী ব্রত উদযাপনান্তে ভোজনের ফাঁদে ফেলে হত্যা করেছে সকলকে, তুলিয়ে গেছে আমার পদস্থাপনের মৃত্তিকা। তাই পাণ্ডবদের বিনাশ এখন আমার ইষ্ট মন্ত্র। কিন্তু বারণাবাদ থেকে এই চম্পানগরী, সে যে বিস্তর দূর, কিভাবে এখানে এলে বালিকা? অতি সহজ সেই বৃত্তান্ত। যতগৃহ দাহের পর পুনরায় গৃহে পিতা আর আমি নিত্যদিন অনশন। পিতা একে রোগগ্রস্ত, তদুপরি অনাহারে যন্ত্রণা। তিনি ছিলেন সৌভাগ্যবান। কয়েক মাসের মধ্যেই রোগ, ক্ষুধা আর সুরাশক্তি হতে নিষ্কৃতি পান পিতা। তখন এই ধরণী তলে আমি একা। বোধ করি সেই কারণে তুমি বিস্তর শিক্ষা লাভ করেছ। জানি না, মৃত্যুকালে পিতা একদিন বলেছিলেন, চম্পানগরীতে আমার এক তাতো বাস করেন। শ্রবণ মাত্রে আমার শিহরণ জেগেছিল। সেই চম্পানগরী, সেখানকার নৃপতি আমার স্বপ্নলোকের অধীশ্বর। স্থির নিশ্চয় জানি আমি, এই আকাশতলে পাণ্ডবদের পর্যুদস্ত করবার শক্তি একমাত্র তাঁরই হাতে। পিতা গত হওয়ার পরের দিন বুকে সংকল্প নিয়ে পথে নামি। একদল বণিক আসছিল চম্পানগরীতে। তাদের সঙ্গে বুঝলাম, দেখো বালিকা, আমার জীবনের লক্ষ্য পূরণে আমি স্থিতপ্রজ্ঞ। আর কেউ সঙ্গে থাকুক অথবা একাকী, সাফল্য সম্পর্কে আমি নিঃসংশয়। সেখানে বড়জোর এক গৃহকোণের নারীর কি ভূমিকা কিছুতেই প্রাঞ্জল হচ্ছে না আমার নিকট। আত্মগতভাবে সে বলে, হে তাপস, বিশ্ববন্দিত আপনার শৌর্য, আর কূপমধ্যে এক কীটাণু কীট আমি। কিন্তু প্রতিপক্ষ আমাদের অভিন্ন, সেই পাণ্ডবকুল। তাদের বিনাশে আপনার প্রচেষ্টায় সামান্যতম বলবৃদ্ধি করতে পারলেই আমার জীবন সার্থক। নুড়ি পাথর মুখে বহে নিয়ে রামচন্দ্রের সমুদ্র বন্ধনে সাহায্য করেছিল বৃক্ষ মার্জার। আপনি করুণা করুন, আমি তেমন ভূমিকা পালন করতে চাই। কে উপায়ে অসহায়তা ফোটে কর্ণের কণ্ঠে, দেহ বিভঙ্গে। আপনার প্রতিশোধের বীর গাথা মহাকাব্যের কবি চিরস্মরণীয় করে রাখবেন। কিন্তু এই হতভাগিনী, তার ক্ষমতা শূন্য প্রায়। যা আছে তা হল স্বার্থান্বেষী হন্তারকদের প্রতি এক পর্বত ঘৃণা, এক সমুদ্র প্রতিশোধ স্পৃহা। সেই উর্বর বাসনা সিঞ্চিত ভূমিতে বীজ রোপণ করবেন আপনি। জাতককে রৌদ্র আর জ্যোৎস্নার আলোক স্নান করিয়ে বড় করে তোলা সেই ইপ্সায় এ দাসীর দেহ ধারণ। একদিন না একদিন হবেই সেই মহাসংগ্রাম, বিনষ্ট হবে পাণ্ডবকুল। সেই যুদ্ধে অংশগ্রহণ করবে অমিত সৌরতেজের যোগ্য ধারক। বিবশ, বিস্মিত, বিমূঢ় কর্ণ, কি অদ্ভুত বালখিল্যতা! কি বলবেন তিনি? বিক্রমশালী পুরুষের একটিমাত্র বিবাহিত নারী অগৌরবের বিবেচিত হয়, তাই কোনো দিন আরও পানিগ্রহণ করতে হবে হয়তো। কিন্তু তাই বলে বয়সের দিক থেকে এই সদ্য কিশোরী? দু চোখে কাঠিন্য ফুটে ওঠে। তোমার স্পর্ধা দেখে আশ্চর্য হচ্ছি বালিকা। আমার সম্পর্কে কতটুকু জ্ঞাত আছো? আমার বয়ক্রম, মুগ্ধতা বোধের উপর কখনো যুক্তিবোধের আস্তর ক্রিয়াশীল নয়। দাসীর দেবতা আপনি। মাত্র একবারের জন্য আমাকে গ্রহণ করুন আর্য। উত্তর জীবনে আর কোনো প্রার্থনা নয়। আমাকে বিস্তৃত হবেন আপনি। সে কি কোনো দৈব প্রভাবে? আশ্চর্য! সে আখ্যান নয়, রহস্যাবৃত থাকুক।
ভিতরের শক্তি দিয়ে আপনার উত্তর পুরুষকে এক আলোক তরবারি নির্মাণ করে উপযুক্ত সময়ে তুলে দেব আপনার হাতে। এই সূর্য, এই নদী, এই বাতাস, এই অরণ্যানীকে সাক্ষী রেখেই দৃঢ় অঙ্গীকার করছি আমি। বালিকা যেন বর্ষণ রিক্ত জলদ, কিছুটা আশ্বস্ত কর্ণ। তিনি একটু অন্যরকম বিবেচনা করছিলেন। এতক্ষণে যেন যুক্তি সরজাল আচ্ছন্ন করে ফেলছে তাঁকে। তবু এই কিশোরী নারী হয়ে উঠতে এখনো যথেষ্ট কাল। এই শীর্ণ দেহলতায় কি বিপুল আকর্ষণ বিচ্ছুরিত হচ্ছে! কেবলমাত্র অদৃষ্ট শত্রুর প্রতিশোধ কামনায় ফলবতী হয়ে উঠতে চায়। অথবা অথবা এ সকলই গৌণ, দুঃশীল বাসনাই মূল কারণ। দৃঢ় সংবদ্ধ মস্তক আন্দোলিত হলো কর্ণের। না, এ হয় না, এ নীতিহীনতা। সূর্যের দৃষ্টিতে যেমন শিশির বিন্দু, তেমনি আপনার সম্মুখে আমার ব্রীড়া, সংকোচ সকলে বড় বালাই। হে তাপস, শ্রবণ করুন সত্য। গত ফাল্গুন পূর্ণিমায় আমি প্রথম রজদর্শন করেছি। চমকিত হন কর্ণ। এ কন্যা কি অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী, অন্যের মানুষ পাঠে সমর্থ? বিমোহনের বাকিটুকু পূর্ণ হল পরবর্তী বাক্যে। ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যাওয়ার জন্য আমি আসিনি দেব। এই আপনাকে নিবেদন করলাম শ্রীচরণে। জাত কি নীতি আদর্শের প্রশ্ন তুলে প্রত্যাখ্যান করলে এই আসন সংলগ্ন ধুলায় প্রায়োপবেশনে আত্মবিনাশ ঘটাব। আকাশপানে দৃষ্টিক্ষেপ করলেন কর্ণ। জীবন দেবতার অভিপ্রায়ে প্রাঞ্জল হচ্ছে না, তবে নিকষ কালো মেঘের সঞ্চার ঘটেছে। ভরা বসন্তে এমন কাজল মেঘ বেশ বিসদৃশ। কয়েক লহমায় মেঘের কুহেলি যেন নেমে এলো, গ্রাস করল নদীতে। দিনমণি মেঘাঞ্চলে ঢেকে নিল তার চোখ। সহসা আকাশে ডম্বরু বাদন, কাছাকাছি কোথাও শিকড় বাকড় উপড়ে যায় বিজুড়ির ঝলকানিতে। আভাসিত হল বিপর্যয়। তীক্ষ্ণ ক্ষণালোকেই মহাবীর দেখলেন ঝঞ্ঝাতাড়িতা পক্ষীর ন্যায় বালিকা শিউরে উঠছে। বীরের ধর্ম অনুভব করে হস্ত প্রসারিত করলেন তিনি। ঠিক তখনই গভীর অরণ্যের বন্য সুবাস আচ্ছন্ন করল ঘ্রাণেন্দ্রিয়। ভুলে যেও না, সানি দা নি দা পা দা পা দে মা গা রে সা সা। বাজে গোবিনা, বাজে গোবিনা, তুম না তুম না না তুম না না, বাজে গোবিনা। যেন মধ্যরাতের অন্ধকার চরাচরে এক অন্তরঙ্গ প্রকোষ্ঠে তিনি আর সেই বালিকা। এত বড় পৃথিবীতেই বাকি সব চেতনা লোক নির্বাপিত। বালিকা এখন দেহে মনে পূর্ণ যৌবনা নারী। নদী এখন পার্বত্য ভূমি অতিক্রম করে সমতলে বাহিতা। প্রশস্ত হয়েছে তার খাত মোহনা সন্নিকটে। সমুদ্র আর কি ফেরায় তাকে? বিশ্বনাথ বাকরাশির সুক্তিকথার দ্বিতীয় পর্ব আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে তৃতীয় অর্থাৎ সমাপ্তি পর্ব নিয়ে আসছি। পাশে থাকুন বন্ধু।